এই পৃথিবীতে যত হানাবাড়ি আছে তার সবকটাতেই কখনো না কখনো কিছু না কিছু মারাত্মক ঘটনা ঘটেছে, এবং সেই মারাত্মক ঘটনা যুগের পর যুগ ধরে সে হানাবাড়ির ওপর প্রভাব বিস্তার করে চলেছে। তবে আজ যে হানাবাড়ির গল্প শুনবেন সেটা অন্য হানাবাড়ির তুলনায় খানিকটা আলাদা। এখানে মৃত্যু ঘটেছে, সেই মৃত্যু আজও বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, কিন্তু আত্মা এবং ভয়ের মাঝে আজ এখানে উপস্থিত হতে চলেছে এক সম্পূর্ণ অপ্রত্যাশিত অতিথি। চলুন শুনে নেওয়া যাক ইনএসপিটের কাহিনী অবলম্বনে অভিশপ্ত হানাবাড়ি। মাঝে মাঝে আমরা এমন কিছু বেয়ারা কাজ করে ফেলি যা করব বলে হয়তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন। এই যেমন ধরুন, আমার দেশের বাড়ির ছোট্ট শহরে আমি আবার কখনো ফিরে যাব তা কোনোদিন ভাবিনি। এমনিতে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, এমন আলপটকা কাজ খুব একটা করেছি বলে মনে পড়ে না। খাই দাই, এদিক ওদিক ভবঘুরের মতো টোটো করে বেড়াই। মা বাড়ি থেকে টাকা পাঠায়, তাই দিয়ে এই বাবুয়ানি করে আমার চলে যায়। শারীরিক পরিশ্রম বলতে বন্ধু বান্ধব নিয়ে সাইকেল চালায়, না কোথাও যাবার থাকে না আমার। নেহাত পরিশ্রম না করলে রাতে ঘুম হয় না, তাই ইতি উতি সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। গতকাল সারাদিন সাইকেল চালিয়ে ক্লান্ত শরীরে ঘুমাতে গেছিলাম, কিন্তু ও হরি, ভোর 4টে বেজে গেল, ঘুম হলো না। অগত্যা 7টা পর্যন্ত বিছানাতে পড়েছিলাম। এক গুচ্ছ হাবিজাবি খেয়াল এলো মাথায়। মনে হলো এই অনর্থক সাইকেল চালিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করে ছুটি কাটিয়ে এরকম কিছু না করেই ফুঁকে দিচ্ছি জীবনটা। ভারী বিরক্ত লাগলো কথাটা ভেবে। না, কিছু একটা করতেই হবে। 7:30টার সময় পোস্টম্যান এলো। খোঁজ নিয়ে দেখলাম আমার জন্য কোনো চিঠি আসেনি। ব্রেকফাস্ট টেবিলে বসে এডমান্ডকে বললাম, ভাইরে, আজ সকালে একটা চিঠি পেয়েছি বুঝলি, তাতে মনে হচ্ছে এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে। সে কি ভাই, আমি যে ভেবেছিলাম এই কদিন আমরা... কথাটা বলতে গিয়েও থেমে গেল সে। একটা অর্থপূর্ণ হাসি ফুটে উঠল তার মুখে। মনে হয় ভেবেছে আমি দেশের বাড়িতে কোনো প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে গেছি, তাই সাত তাড়াতাড়ি বন্ধুদের ফেলে বাড়ি ফিরে যেতে চাইছি। ভাবুক আমার কি। 9:30 ট্রেনে চেপে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ঢুকেই দেখলাম আমার অনুপস্থিতিতে বেশ কিছু চিঠি এসে ডাঁই হয়ে পড়ে আছে। সারা ঘর জুড়ে শুকনো পাতা ছড়ানো, জানলাগুলো সব টাইট করে বন্ধ, সবকিছুর ওপর পুরো ধুলোর আস্তরণ। সেই ধুলোর চোটে কাস্তে কাস্তে চিঠিগুলোর উপর চোখ বুলাতে গিয়ে দেখলাম সে সবই ব্যাংকের না হলে জীবন বীমার চিঠি। মেজাজটা আবার খিঁচিয়ে গেল। আবর্জনা পরিষ্কারের মতো সে কাগজের স্তূপ সরাতে গিয়ে চোখে পড়ল একটা চিঠি এসেছে আমার মায়ের কাছ থেকে। মা লিখছে, প্রিয় লরেন্স, তোর জন্য একটা সুখবর আছে। তোর মনে আছে নিশ্চয়ই, সম্পর্কে তোর কাকা দাদু হতেন সেফটন, তিনি মারা গেছেন। তার নিজের সম্পত্তির অর্ধেকই তোকে দিয়ে গেছেন, আর বাকি অর্ধেক দিয়েছেন তোর কাজিন সেলুইনকে। পারলে এক্ষুনি চলে আয়, সম্পত্তির বহর নেহাত কম নয়। আপাতত এই খবরটুকুই জানালাম। তোর মা, মার্গারেট সেফটন। বিদ্রোহ, ভালো কথা। সম্পত্তির গোটাটা তোর আর সেলুইনের মধ্যে ভাগ হলেও বাড়ি আর জমি জমা নিয়ে এক বিচিত্র উইল করে গেছেন ভদ্রলোক। বিধান দিয়েছেন যে তোকে আর সেলুইনকে আগামী 1 অগস্ট এই বাড়িতে দেখা করতে হবে। সেখানেই দুজন ঠিক করবে কে নেবে এই বাড়িটা। যে বাড়িটা নেবে না তার নামে 20,000 পাউন্ড রেখে গেছেন তিনি। যদি দুজনে কোনো সিদ্ধান্তে না আসতে পারিস তাহলে বাড়িটায় একটা পাগলা গারদ খোলা হবে। দুটো জানলা খুলে একটা পাইপ ধরালাম। যতদূর মনে পড়ছে সেফটন ম্যানের এক পেল্লায় বাড়ি, একরকম প্রাসাদই বলা চলে। তবে আমি শেষ যখন দেখেছিলাম তখনই একরকম ভেঙে পড়েছিল। এখন কি অবস্থায় আছে কে জানে। এমন একটা পুরনো বাড়ির শখ আমার বহুদিন। বিশেষ করে সে বাড়িকে ঘিরে যদি ভাগ্যক্রমে ভূত প্রেতের গুজব থাকে তাহলে তো কথাই নেই। না, সেলভিনকে 20,000 পাউন্ড কচিয়ে বাড়িটা হাতিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কথাটা ভাবতেই খেয়াল হলো আজ 31শে জুলাই। অর্থাৎ কাল সেই বাড়িতে গিয়ে উপস্থিত হতে হবে আমাকে। শুধু তাই নয়, সেলভিনের সঙ্গে সলা পরামর্শ করে একটা সিদ্ধান্তও নিতে হবে। ছেলেটার সঙ্গে আমার সেরকম পরিচয় নেই, আমাদের পরিবারের শাখা প্রশাখা তো কম নয়। আজ অব্দি তাকে সামনে থেকে দেখিনি আমি, কেবল ছবিতে বার কয়েক দেখেছি। মনে মনে ঠিক করলাম তার সঙ্গে দেখা করার আগে বাড়িটাকে একবার সচক্ষে দেখা দরকার। ভাবা মাত্র পরে ট্রেনিং সেফটন ম্যানারের উদ্দেশ্যে পাড়ি দিলাম। মাঠের রাস্তা ধরে হাঁটলে মাইল খানেক। স্টেশনের কুলিটাকে জিজ্ঞেস করতেই সে উৎসাহ নিয়ে উত্তর দিল, প্রথমে বাঁ দিকেই ওই গলিটা, তারপর সেই রাস্তা ধরে জঙ্গল যতক্ষণ না আসছে হাঁটতে থাকবেন। তারপর জঙ্গল ধরেই বাঁ দিকে কিছু দূর হাঁটলে দূর থেকে দেখতে পাবেন বাড়িটা। বটে? আমি যতদূর জানি বাড়িটা বেশ পুরনো, তাই না? পুরনো বলে পুরনো, একেবারে চুরমার হয়ে ভেঙে পড়েছে। ছাদ দিয়ে জল টল পড়ে মশাই। মানে দামও বেশি হবে না, তাই তো? আপনি ও বাড়ি কিনবেন নাকি? আরে না না, আমারও তো পয়সা কোথায়। তাই বলুন, ও বাড়ির মালিকও বাড়িতে থাকতো না। ছেলে মারা যাওয়ার পর থেকে বাড়ির পাশেই লজে থাকতো। লজ থেকে বাড়িটার দিকে চেয়ে থাকতো সারাক্ষণ। এখন তো ফাঁকাই পড়ে আছে। নারকেল মালার মতো ফাঁকা মশাই, কেবল পুরনো আসবাবপত্র আর কাঠকুটুরি পড়ে আছে। কেউ চাইলেই ও বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসতে পারে, তবে কেউ কাটাতে সাহস পায় না। সাহস পায় না কেন? মানে ভূত টুত আছে নাকি? আরে দূর মশাই, ভূত টুত বলে কিছু আছে নাকি? তবে আমার মাসি ওই পাড়ার লজেই কাজ করতেন। তিনি বলতেন কিছু একটা ওখানে আছে, ঠিক কি আছে বলতে পারতেন না। বটে? আশ্চর্য ব্যাপার তো। ভালো কথা, এখানে ভালো বিয়ের কোথায় পাওয়া যায় বলুন তো? খোঁজ দিতে পারি, তবে কিনা আমার তো স্টেশন থেকে বেরোনো বারণ। আপনি বরং কটা টাকা যদি আমাকে... কিছু টাকা পয়সা দিতে লোকটা যেন গলে গেল একেবারে। সে দ্বিগুণ উৎসাহ নিয়ে জানালো, জানেন স্যার, মাসি বলছিল বাড়িতে নাকি মাঝে মাঝে এক সাদা পোশাক পরা মহিলাকে দেখা যায়। শুধু তাই নয়, বার কয়েক এক চাদর আর গোল টুপি পরা লোককেও দেখা গেছে। অথচ বাড়ি ফাঁকাই থাকে। তাই নাকি? আর কি বল? লোকে বলে বহু বছর আগেও বাড়ির এক মেয়ে নাকি স্থানীয় কোন লোকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। মাঝরাতে বাড়ির দরজা খুলে পালানোর সময় মেয়েটির বাবার ঘুম ভেঙে যায়। চোর ঢুকেছে ভেবে বন্দুক বার করে ছায়া লক্ষ্য করে গুলি চালান তিনি, আর তাতেই দুই প্রণয়ী সেখানেই মৃত্যু হয়। বাপ রে বাপ, এসব সত্যি ঘটেছিল নাকি? তা বলতে পারবো না, তবে এখানকার স্থানীয় চার্চে মারিয়া সেফটন আর জর্জ ব্যালার্ড নামে দুজনের সমাধি আছে। তাদের সমাধির ওপর লেখা আছে, মৃত্যুও এদের আলাদা করতে পারলো না। ওরাই মনে হয় সেই দুই প্রেমিক প্রেমিকা। আর কথা না বাড়িয়ে লোকটার বলা কথা মতো পা বাড়ালাম। একরাশ পাইন, চেরি আর অচেনা গাছপালার ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে সবুজের সার ভেদ করে একসময় চোখে পড়ল বাড়িটা, এবং বাড়ি থেকে খানিক দূরেই সেই লজটা। লজের সঙ্গে লাগোয়া চিমনি দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। বাড়িটার দিকে তাকালাম। লাল ইটের বাড়ি। আগে যেমন দেখেছিলাম তার থেকে বেশ খানিকটা ভেঙে ঝুরঝুরে হয়ে এসেছে।